অনলি স্টাডির পক্ষ থেকে আমার সকল প্রিয় ছাত্রছাত্রীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সামনে সিটেট এক্সাম এবং তারপরে ডব্লিউবিসিএস, ডব্লিউবিএসএসসির গ্রুপ সি, গ্রুপ ডি প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামই কিন্তু আমাদের খুব সাম্প্রতিক কয়েকটি মাসের মধ্যে হয়ে যাবে। তো তার জন্য আমাদের প্রিপারেশন জোর কদমে করতে হবে। তো সামনেই তোমরা সকলে জানো সিটেটের যে এক্সামটা সংগঠিত হবে এই রোববার, অর্থাৎ ৮ তারিখ। তো তার জন্য তোমাদের আমি কিছু গুরুত্বপূর্ণ পেডাগজি থেকে কিছু কোশ্চেন নিয়ে এসেছি। যারা এডুকেশনের সাবজেক্ট নিয়ে বসছো পরীক্ষায়, কিংবা ধরো যারা, তোমরা সবাই জানো যে চাইল্ড ডেভেলপমেন্ট এই টপিকটা কিন্তু তোমাদের সিটেট বলো বা বিভিন্ন স্টেট গভর্নমেন্টের টেট এক্সামই বলো না কেন, প্রত্যেকটা এক্সামের ক্ষেত্রেই কিন্তু এই যে চাইল্ড ডেভেলপমেন্ট পার্টটা, এটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এবং চাইল্ড ডেভেলপমেন্টের পাশাপাশি এখানে বিভিন্ন যারা এডুকেশন সাবজেক্ট নিয়ে এমএড, বিএড বা অন্যান্য ডিগ্রিগুলো করছো, তাদের জন্য কিন্তু আমার এই টপিকটি আজ খুব গুরুত্বপূর্ণ। তো চলো প্রথমেই শুরু করি। প্রথমে আমি এখান থেকে আজকে যে টপিকগুলো সিলেক্ট করেছি সেগুলো আগে বলে দিই। এখান থেকে আমি প্রথমে আলোচনা করব যে বিভিন্ন শিখন বিষয়টা আগে তোমাদের জানতে হবে। যে শিখন মানে হচ্ছে লার্নিং, অর্থাৎ লার্নিং মানে হচ্ছে কি, যেখানে লার্নার কিছু কি করছে, শিখতে পারছে, সেটার থেকে কিন্তু শিখন কথাটা এসছে। অর্থাৎ লার্নার যে শিক্ষার্থী, তার মাধ্যমে যে বিষয়টা সে আয়ত্ত করতে পারছে সেটাই হচ্ছে লার্নিং বা শিখন। আর শিক্ষণ কোনটা? শিক্ষণ হচ্ছে যেটা কোনো শিক্ষক তিনি যখন তার কি বলবো, তিনি যখন তার বিষয়টিকে প্রেজেন্ট করছে লার্নারের কাছে, সেটাই হচ্ছে শিক্ষণ, বা সেটাকে আমরা বলছি টিচিং। তাহলে এখানে দেখো, শিক্ষণ এবং শিখন দুটো বিষয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের বিষয়টি জেনে রাখার জন্য। তাহলে শিখন বিষয়টাই লার্নারের সাথে যুক্ত, কারণ লার্ন মানে হচ্ছে শেখা, এবং শেখে এখানে প্রত্যেকে আমরা সবাই কিন্তু কোনো না কোনোভাবে শিখছি। প্রকৃতি থেকে বলো, পরিবেশ থেকে বলো, পাঠ্যপুস্তক থেকে বলো, বা বাস্তব অভিজ্ঞতা থেকে বলো, সব কিছু থেকে কিন্তু আমরা আমাদের জ্ঞানকে আয়ত্ত করছি। তাই এই শিখন বিষয়টা তোমাদের কিন্তু চাইল্ড ডেভেলপমেন্ট এই সাবজেক্টের খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে বিভিন্ন প্রশ্ন তোমাদের আসে, বিভিন্ন দার্শনিকদের দৃষ্টিভঙ্গি, প্যাভলভের থিওরি থেকে শুরু করে স্কিনারের, গার্নারের এবং থর্নডাইকের বিভিন্ন দার্শনিকদের, তাদের বিভিন্ন আসপেক্টে এর থেকে এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। তাই চাইল্ড ডেভেলপমেন্টের এই টপিকটা তোমাদের এক্সামে খুবই গুরুত্বপূর্ণ সিটেটের। এর আগে আমি জানি না সিটেটের টপিকটা মূলত যেহেতু ইংলিশ বা হিন্দি এই দুটো ভার্সানে হয়ে থাকে, তাই বাংলায় কেউ তোমাদেরকে বুঝিয়েছে কি না বা এই টপিক নিয়ে আলোচনা করেছে কি না আমি জানি না, কিন্তু আমি তোমাদের সুবিধার্থে সিটেটটা পুরোপুরি বেঙ্গলি ভার্সানেই আলোচনা করব। তো চলো শুরু করা যাক। দেখো, এই শিখন বিষয়টা আমরা যদি প্রথমেই বলি যে আমরা ছোটোবেলা থেকেই কিন্তু শুনে আসছি কি না, স্কুলে সব ঠিকঠাক শিখছিস তো। তাহলে এই যে সাধারণভাবে আমরা শেখাটা শুধুমাত্র বিদ্যালয়েই হয়, এটা কিন্তু মনে করে থাকি। কিন্তু দেখো, শিখন আমি যেটা কিছুক্ষণ আগে বলছিলাম, যে শিখন শুধুমাত্র বিদ্যালয় ওরিয়েন্টেড নয়, বিদ্যালয়ের পাশেও আমরা যদি দেখি, মানুষের প্রত্যেকটা বিষয় থেকেই কিন্তু শিখতে পারে। তাই শিখন বিষয়টার তারও কিন্তু ভ্যারাইটি রয়েছে। কিন্তু আমরা বলে থাকি বিদ্যালয়কে কেন্দ্র করে, বা যে বিষয়গুলো থেকে আমরা জ্ঞান আহরণ করে থাকি, সেগুলোকেই আমরা মনে করি যে সেখান থেকে আমরা শিখতে পারি। কিন্তু শিখনের কিন্তু
কিছু আসপেক্ট রয়েছে যে দিকগুলো থেকে আমরা বলতে পারি যে এটা হলো শিখন। অর্থাৎ প্রথমত শিখন হলো অভিজ্ঞতার দ্বারা আচরণের পরিবর্তন। অর্থাৎ দীর্ঘদিন ধরে যখন তোমার কোনো একটা অভিজ্ঞতা তুমি অর্জন করছো, সেই অভিজ্ঞতাটা যখন অর্জন করলে তার ফলে তোমার আচরণের যে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে কি না, সেটাই হচ্ছে লার্নিং। অর্থাৎ তুমি একটা বিষয় যখন অন্যভাবে তার অভিজ্ঞতাটা তুমি সঞ্চয় করছো, তখন তোমার আচরণের যে পরিবর্তন হচ্ছে সেটাই হচ্ছে শিখন। তাই শিখনের যদি আমরা অর্থ বুঝতে চাই, তাহলে দেখব যে একটা শিশু সে জন্মসূত্রেই কিন্তু কিছু আচরণ নিয়ে সে কি করে না, জন্মায় না। আস্তে আস্তে সে কি হয়, তার অভিজ্ঞতা যত বাড়ে তখন সে অভিজ্ঞতাকে কেন্দ্র করে তার মধ্যে কিছু আচরণের কি হয়, পরিবর্তন হয়। তাই অভিজ্ঞতার সাথে কিন্তু শিখনের একটা এবং আচরণ পরিবর্তনের একটা যোগসূত্র রয়েছে। তাহলে শিখন হলো অভিজ্ঞতার প্রভাবে মানুষের আচরণের যে পরিবর্তন হয় তাই হলো শিখন বা লার্নিং। এবার দেখো, এই লার্নিং বিষয়টাকে বিভিন্ন দার্শনিকরা তারা বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন। দার্শনিক ওলফক তিনি মনে করছেন যে লার্নিং occurs when experience causes a relatively permanent change to an individual knowledge and behavior। অর্থাৎ দেখো, এর থেকে আমরা বুঝতে পারি কি, বুঝতে পারি যে অভিজ্ঞতার কারণে যখন ব্যক্তির জ্ঞান এবং আচরণের যে একটা আপেক্ষিক স্থায়ী পরিবর্তন হয় সেটাই হলো শিখন বা লার্নিং। এবার দেখো, এই লার্নিংকে কিন্তু আরও অনেক দার্শনিক রয়েছেন যারা তাদের মতো করে তার সংজ্ঞা দিয়েছেন। আরেকজন দার্শনিকের সংজ্ঞা আমরা পড়ব এবং জানব। তার নাম হচ্ছে মর্গ্যান। দার্শনিক মর্গ্যান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে তিনি আলোচনা করেছেন। তা হচ্ছে, তিনি বলছেন লার্নিং ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এনি relatively permanent change in behavior and occurs as a result of practice or experience। অর্থাৎ তিনি এখানে বলতে চাচ্ছেন যে দেখো, আগের যে দার্শনিক উলফক তিনি বলছিলেন যে শুধুমাত্র অভিজ্ঞতার কারণে ব্যক্তির যখন জ্ঞান ও আচরণের যে আপেক্ষিক স্থায়ী পরিবর্তন হয় তাই হলো শিখন বা লার্নিং। কিন্তু এখানে একটুখানি চেঞ্জ করে দার্শনিক মর্গ্যান তিনি বলছেন না, শুধু অভিজ্ঞতা বা চর্চার ফলে যে আচরণের আবির্ভাব হয় তা না, স্থায়ী পরিবর্তনই শিখন তা নয়। এখানে তিনি একটা বিশেষ গুরুত্বর কথা বলতে চাচ্ছেন, সেটা হচ্ছে প্র্যাকটিসের কথা কিন্তু তিনি এখানে বলছেন, অনুশীলনের কথা কিন্তু তিনি বলেছেন, যেটা কিন্তু আগের দার্শনিক প্র্যাকটিস কথাটা তিনি যোগ করেননি। অভিজ্ঞতার কথা আগেও বলেছেন আগের দার্শনিক নলেজের কথা বলেছেন, কিন্তু তিনি কিন্তু প্র্যাকটিস বা যে অনুশীলন করা বা কোনো বিষয়কে চর্চা করা তার কথা কিন্তু বলেননি। এবার আমরা দেখব যে এই শিখন চ্যাপ্টারটা থেকে আমরা দেখব যে শিখন বিষয়টা হলো কি, শিখন হলো একটা ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ আমরা বলবো যে একজন শিশু যখন সে শৈশবে জন্মগ্রহণ করে তখন থেকে শুরু হয় তার শেখার জার্নি এবং সেটা এন্ড হয় কিন্তু তার মৃত্যুর আগে পর্যন্ত। অর্থাৎ মৃত্যুর শিখনের কোনো বয়স নেই, আমরা যেটা বলে থাকি, অর্থাৎ এর কোনো লিমিটেশন নেই। লার্নিং ইজ আ কন্টিনিউয়াস প্রসেস। শিখন হচ্ছে একটা নিরবিচ্ছিন্ন বা একটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। অর্থাৎ এই প্রক্রিয়া কিন্তু সমস্ত প্রাণী সে প্রতি মুহূর্তে কোনো না কোনোভাবে সে নিজেকে এই শিখনের মধ্যে নিয়োজিত করে। তাই ব্যক্তি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পূর্ব মুহূর্ত পর্যন্ত সে কিন্তু এই শিখন বা লার্নিং সে লাভ করে থাকে। তাহলে আশা করি এতক্ষণ পর্যন্ত আমি যেটুক বলেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তাহলে এবার পরে যেটা আমি বলবো সেটা হলো যে, একটা বললাম আমরা শিখন হলো ধারাবাহিক প্রক্রিয়া, দ্বিতীয় হলো শিখন হলো একটি লক্ষ্য অভিমুখী প্রক্রিয়া।
কেন বলছে যে লার্নিং ইজ গোল ডিরেক্টেড, অর্থাৎ এখানে লক্ষ্য যদি না থাকে, কথাই আছে কোনো শিক্ষার্থীর জীবনে যদি লক্ষ্য বা তার যদি কোনো অ্যাম্বিশন না থাকে, কোনো উদ্দেশ্য, কোনো গোল যদি না থাকে, তাহলে কি হবে না, সে লক্ষ্য থেকে বিচ্যুত হবে, সে কিন্তু তার যে যেখানে যাওয়ার কথা সেটা পারবে না, অর্থাৎ লক্ষ্যে সে পৌঁছতে পারবে না। তাই লক্ষ্য কিন্তু শিখনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, এবং শিখনের লক্ষ্য স্থির করা ও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছনোই হলো শিখনের একটা কাজ। এবং শিখন হচ্ছে অনুশীলন নির্ভর, কারণ আমরা দেখেছি যে অনেক জ্ঞানী মানুষ সে তার চর্চার অভাবে তার জানা জিনিসটিও সে ভুলে যায়। কেন এই যে এই বিষয়টা ঘটে, এটা কেন হয় না, এর থেকেই বলা হচ্ছে শিখন হলো একটি চর্চা বা অনুশীলন নির্ভর, যেটাকে বলছি আমরা লার্নিং ডিপেন্ডস অন প্র্যাকটিস। অর্থাৎ অনেক শিক্ষার্থী আছে তারা হয়তো ছোটোবেলায় খুব ভালো ম্যাথ করতে পারতো, বা খুব ছোটোবেলায় বিভিন্ন ফিজিক্সের সূত্র সে মনে রাখতে পারতো, কিন্তু দেখা যায় যে তারা প্র্যাকটিসের অভাবে সেগুলো ভুলে গেছে। তাহলে এটা কেন হচ্ছে? এটা কারণ এটা লজিকই হলো যে শিখন হচ্ছে কি না চর্চার উপর নির্ভর করে, লার্নিং ডিপেন্ডস অন প্র্যাকটিস। এখানে বলছে যে অনুশীলনের মাত্রা যদি বাড়ে, তাহলে শিখনের যে কৌশল, সেই শিখনের কৌশলকে দ্রুত আয়ত্ত করা সম্ভব। আর অনুশীলন যদি কমে যায়, প্র্যাকটিস যদি কমে যায়, তাহলে কি হবে না, তাহলে কিন্তু দ্রুত তার স্মৃতি থেকে সেই বিষয়টা সে ভুলে যাবে। আমি তোমাদের আজকেই এই টপিকের মধ্যেই স্মৃতি বা মেমোরি বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, তবে এখন নয়, আগে লার্নিং টপিকটা নিয়ে ডিসকাস করব দেন। তো তারপরে দেখো এখানে আমরা আলোচনা করলাম যে এখানে আমরা দেখছি শিখনের যে বিভিন্ন প্রকৃতিগুলো আমরা আলোচনা করলাম, অর্থাৎ নেচার অফ লার্নিং অ্যাজ আ প্রসেস, অর্থাৎ শিখন প্রক্রিয়াটার গত দিক থেকে শিখনের কি প্রকৃতি, এটা আমরা আলোচনা করলাম। এখন আমরা দেখব যে নেচার অফ লার্নিং অ্যাজ লার্নিং আউটকাম, অর্থাৎ ফলাফলগত দিক দিয়ে শিখনের কি প্রকৃতি। আগেরটা আমরা সেখানে দেখেছি যে প্রক্রিয়াগত দিক থেকে, অর্থাৎ শিখনের বিভিন্ন প্রসেস রয়েছে যেগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা আগে করলাম, ধারাবাহিক প্রক্রিয়া বলো বা শিখন একটা লক্ষ্য অভিমুখী প্রক্রিয়া আমি আলোচনা করলাম। আমি বললাম তোমাদের শিখন হলো একটি অনুশীলন নির্ভর প্রক্রিয়া। এখন আমরা দেখব যে তার কিছু একটা কি রয়েছে না, একটা আউটকাম রয়েছে, একটা ফলাফল রয়েছে। এই ফলাফলের উপর নির্ভর করে শিখনের প্রকৃতিকে কিন্তু আমরা চিহ্নিত করে থাকি। তো এখানে আমি দেখব যে বিভিন্ন দার্শনিক এই ফলাফলগত আউটকামগত দিককে কেন্দ্র করে তারা শিখনের প্রকৃতিকে তারা নিরীক্ষণ করেছেন। প্রথম যে দার্শনিক তিনি হলেন গ্যাগনি। তিনি বলছেন যে শিখনের ফলে বাচনিক জ্ঞানের একটা প্রসার ঘটে, অর্থাৎ শিখন যখনই একজন শিক্ষার্থী আয়ত্ত করবে, তখনই তার মধ্যে কথা বলার মধ্যে বাচনিক মানে কি, অর্থাৎ তার কথা বলার যে কি বলবো, কথা বলার যে হ্যাবিটটা, তার ফলে তার জ্ঞানের প্রসারটাও, তার নলেজ পাওয়ারটাও কিন্তু আস্তে আস্তে বাড়বে। দেখবে অনেক বাচ্চা খুব লেটে তারা কথা বলতে শেখে, অর্থাৎ এক্ষেত্রে আমরা ধরে নেব যে তাদের নলেজ পাওয়ারটাও কিন্তু খুব দেরিতে এবং খুব আস্তে আস্তে শুরু হয়। এবার এই যে অনেকের এটা হয়ে থাকে জন্মগত কারণে, হতে পারে শারীরিক কোনো প্রবলেমের কারণে এই বাচনিক যে বিষয়টা সেটা তারা দেরিতে রপ্ত করে, সেগুলো অন্য ব্যাপার। কিন্তু বাচনিক জ্ঞানের প্রসার হলেই শিখনটা কিন্তু খুব দ্রুত আয়ত্ত করা যায়। এবার দেখো শিখনের মাধ্যমে কি হয়, শিক্ষার্থীর মধ্যে একটা বৌদ্ধিক দক্ষতা বৃদ্ধি পায়,
অর্থাৎ ব্যক্তির মধ্যে যে বিভেদীকরণ, মূর্ত ধারণার গঠন, বিমূর্ত ধারণার গঠন, উচ্চ বিন্যাসের নীতি ইত্যাদি যে বৌদ্ধিক সক্ষমতা, সেই সক্ষমতার বিকাশ কিন্তু তার মধ্যে আস্তে আস্তে ঘটে থাকে। এগুলো কিন্তু সবই শিখনের প্রকৃতি, নেচার। এবং শিখনের ফলে শুধু বৌদ্ধিক কৌশলই উদ্ভাবন হয় না, তার প্রয়োগগত, তা নিয়ন্ত্রণও করতে সক্ষম হয়। এবং শিখনের মাধ্যমে অঙ্গ প্রত্যঙ্গের সঞ্চালনমূলক যে দক্ষতা, সেই দক্ষতারও প্রকাশ ঘটে। এই যে বিষয়টা, এগুলো কেন হচ্ছে? শিখনের আউটকাম, শিখন তার যখন অভ্যাস হয়ে যাচ্ছে, শিখনের ফলে যখন সে কিছু জিনিস শিখতে পারছে, তার ফলাফল হিসেবে কিন্তু তার প্রকৃতিটা এরকম হয়ে থাকে। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা দেখব যে শিখনের কিন্তু কিছু শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন রয়েছে। এই যে শ্রেণীবিভাগগুলো রয়েছে, এগুলো কিন্তু কি না, এগুলো হচ্ছে শিখনের তার বিভিন্ন স্তর, যে বিভিন্ন ধাপ বলতে পারি, টাইপস, বিভিন্ন ধরনের সেটা শিখন হতে পারে। অর্থাৎ টাইপস অফ, যেটাকে আমরা বলবো লার্নিং। শিখন বিভিন্ন ধরনের হয়। এখানে বেশ কিছু শিখনের কথা আমি তোমাদের সাথে উল্লেখ করব। প্রথমে আমরা যে শিখনটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্যাকচুয়াল লার্নিং বা তথ্যগত শিখন। এবং তারপর হচ্ছে সংযোগ শিখন বা অ্যাসোসিয়েশন লার্নিং, ধারণার শিখন কনসেপচুয়াল লার্নিং, পদ্ধতিগত শিখন, পদ্ধতি মানে প্রসিডিওর থেকে এসে প্রসিডিওরাল লার্নিং, সামান্যীকরণ মানে তোমরা জানো জেনারেলাইজেশন করা, অর্থাৎ কোনো কিছু অনেকটা রয়েছে, তার মধ্যে থেকে কী করা, সেটাকে মানে বিশেষ থেকে তুমি সেটাকে সাধারণে নিয়ে আসা, এটা হচ্ছে সামান্যীকরণ। আর স্পেশালাইজেশন হচ্ছে অনেক সাধারণের মধ্যে থেকে যখন তুমি কোনো বিশেষ কিছুকে আলাদা করছো, তখন সেটা হচ্ছে বিশেষীকরণ। তাহলে সামান্যীকরণ মানে হচ্ছে যেটা সবার মধ্যে কমন রয়েছে, জেনারেলাইজেশন করা, হ্যাঁ, এই লার্নিংটা। এবং নীতি ও সূত্রের শিখন, অর্থাৎ এখানে আমরা নীতি মানে কিছু প্রিন্সিপাল এবং কিছু রুলের কথা আমরা এখানে বলবো, যেগুলো খুব লার্নিংয়ের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। তাহলে এই প্রিন্সিপাল এবং রুল, এই দুটো বিষয়ে কিন্তু শিখনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই যে আমি তোমাদের মূলত 6টা টপিক নিয়ে আলোচনা করলাম, এই টপিকগুলো আমি একটু তোমাদের সাথে আলোচনা করব। প্রথমে বললাম তথ্যগত শিখন, অর্থাৎ যেটাকে বলছি ফ্যাকচুয়াল লার্নিং। অর্থাৎ এটা কি না, যখন ব্যক্তি তার সামনে কোনো উপস্থিত ঘটনা, কোনো তথ্য বা কোনো একটা ধারণার পরীক্ষামূলক অনুসন্ধানের মাধ্যমে, অর্থাৎ দেখা গেল হঠাৎ করে একটা সমস্যার সম্মুখীন হলো, এবং সেই সমস্যা থেকে যখন সে নিজেই সেই সমাধান করার চেষ্টা করছে, তখন সেই সমস্যা সমাধান করার পর তার যে নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে, সেটাই কিন্তু তথ্যগত শিখন বা ফ্যাকচুয়াল লার্নিং। যেমন ধরো অনেক সময় দেখবে শিক্ষক শিক্ষিকা তারা কী করে, কোনো একটা বিষয় ছাত্রছাত্রীদের বলে দেয় এবং দিয়ে বলে যে তোমাদের মতামত বলো। তাহলে এই যে বিষয়টা, অর্থাৎ তারা এই বিষয়টা হয়তো সম্পর্কে জানতো না, কিন্তু হঠাৎ করে বিষয়টা জানলো এবং জেনে তৎক্ষণাৎ যে বিষয়টা তারা রিপ্রেজেন্ট করছে, এর ফলে তাদের মধ্যে কিছু তথ্যগত বা ইনফরমেশনাল কিছু লার্নিং কিন্তু গ্রো করে। তাহলে এই যে এগুলো এক্সাম্পল, তথ্যগত শিখনের এগুলো এক্সাম্পল। এবার দেখো সংযোগ শিখন যদি আমরা বলি, এই ধরনের শিখন মূলত অনুবর্তন, কন্ডিশনিং হয়ে থাকে। এই শিখনের মধ্যে এই কন্ডিশনিং যে বা অনুবর্তন, এই শিখনের একটি রূপই হচ্ছে সংযোগ শিখন, অর্থাৎ একটার সাথে আরেকটা রিলেটেড। এই সংযোগ শিখনে উদ্দীপনার সাথে প্রতিক্রিয়া, অর্থাৎ দেখো আমরা যেটা প্যাভলভের থিওরিতে দেখেছিলাম যে স্টিমুলাস এবং রেসপন্স, এই দুটো কিন্তু একে অপরের পরিপূরক। যদি উদ্দীপনা না হয়, তাহলে প্রতিক্রিয়াও আস্তে আস্তে কমে যাবে। আবার যদি উদ্দীপনা খুব দ্রুত হয়, তার প্রতিক্রিয়াও কিন্তু খুব দ্রুত হয়। তাহলে তাহলে কি একে অপরের সাথে কি পারস্পরিক সংযোগ। তাই এই
শিখনকে বলা হয় সংযোগ বা অ্যাসোসিয়েশন লার্নিং। যেমন যদি কোনো শিক্ষার্থী, ধরো সে হাতের কাজ শেষ করলেই যদি তাকে চকলেট পাবে এই পুরস্কার দেওয়া হয়, তাহলে তখন কি হয়, তার কাজটা শেষ করার একটা প্রবণতা বেড়ে যায়, তাই না? আবার ধরো তুমি কোনো একটা খেলায় নাম দিয়েছো, যদি সেখানে বলা হয় তুমি খেলাটা জিততে পারলে তোমাকে পুরস্কার দেওয়া হবে, তাহলে সেই খেলাটির প্রতি তোমার কি হবে, আগ্রহ বৃদ্ধি পাবে। তাহলে দেখো একটার সাথে আরেকটা রিলেটেড। এই ধরনের শিখনকে বলা হয় অ্যাসোসিয়েশন লার্নিং। এবার দেখো ধারণার শিখন। ধারণার শিখন মানে, ধারণা মানে তোমরা বুঝতে পারছো, কোনো কিছু সম্পর্কে একটা তাৎক্ষণিক জ্ঞান লাভ করা, অর্থাৎ যেটা হচ্ছে কনসেপ্ট লার্নিং। কোনো একটা বিষয়ে তোমার নলেজ রয়েছে এবং তার থেকে তুমি কিছু যখন শিখতে পারছো, যে কোনো বিষয়গত ধারণাই কিন্তু এই কনসেপ্ট লার্নিংয়ের বৈশিষ্ট্য। এবং বিশেষ বৈশিষ্ট্য থেকে কিছু অন্য বৈশিষ্ট্যকে যখন আমরা পার্থক্য করতে পারি, তখনই বলবো এই ব্যক্তিটির এই বিষয়ে একটা ধারণা রয়েছে। তাই ব্যক্তি যখন এই একই ধরনের বৈশিষ্ট্যগত শ্রেণীকে চিহ্নিত করতে পারে, তখন সেটি ধারণা শিখন বা কনসেপ্ট যে লার্নিং সেটা নামে পরিচিতি পায়। আর এই ধারণা শিখন কিভাবে হয় বা করানো যেতে পারে না, সেটি সুন্দরভাবে কে ব্যাখ্যা করেছেন, তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তিনি হলেন জেরম ব্রুনার, দার্শনিক ব্রুনার। তিনি কিন্তু এই ধারণা শিখন বা কনসেপ্ট লার্নিংয়ের কথা প্রথম বলেছিলেন এবং ব্যাখ্যা করেছিলেন, এবং তার তত্ত্বের উপর ভিত্তি করেই কিন্তু তৈরি হয়েছে কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেল, অর্থাৎ CAM, কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেল। তাহলে তোমাদের সিটেটে একটা পরীক্ষা কিন্তু আসতেই পারে, পরীক্ষায় প্রশ্ন যে কন্টেন্ট অ্যাটেইনমেন্ট মডেলের প্রবক্তা কে? উত্তর হবে ব্রুনার। এবং এই মডেলে আমরা দেখব সিনট্যাক্সে বিস্তারিতভাবে আলোচিত হয়েছে যে কিভাবে একজন শিক্ষার্থীদের ধারণার শিখন তৈরি হয়। প্রথমে শিক্ষার্থীদের সামনে কিছু নির্দিষ্ট ধারণা সম্পর্কিত অনেক উদাহরণ উপস্থাপন করা হয়, তারপর আস্তে আস্তে শিক্ষার্থীরা সেই উদাহরণ দেখে তারা উদাহরণগুলির সাধারণ বৈশিষ্ট্যকে তারা চিনতে পারে এবং যা আসলে সেই বিষয়টি সম্পর্কে তাদের একটা সাধারণ ধারণার জন্ম দেয়, এবং সবশেষে তারা সেই ধারণাটির সংজ্ঞা দিতে পারবে এবং ধারণাটির নামও জানবে, এবং এইভাবে তারা বিস্তারিত আলোচনা করবে, যেটি কিন্তু বলা হচ্ছে কি না কনসেপ্ট অ্যাটেইনমেন্ট মডেল। এবার দেখব পদ্ধতিগত শিখন। দেখো পদ্ধতিগত শিখন মানে এখানে বোঝা যাচ্ছে এখানে কোনো একটা প্রক্রিয়ার কথা, এবং যে প্রক্রিয়ার মধ্যে দিয়ে মানুষ কী করতে পারবে না, একটা দক্ষতা অর্জন করতে পারবে, তাই না? তাহলে নির্দিষ্ট কিছু পর্যায়ক্রমিক ধাপ মেনে যখন পুনরায় কোনো কিছু অনুশীলনের মাধ্যমে যখন ব্যক্তি বা শিক্ষার্থী কোনো বিষয় সম্পর্কে সে অভিজ্ঞতা বা দক্ষতা অর্জন করতে পারে, তখন তাকে বলা হয় পদ্ধতিগত বা প্রসিডিউরাল লার্নিং। তাহলে এই প্রসিডিউরাল লার্নিংটা কিন্তু কিছু পর্যায় ধাপকে অতিক্রম করতে হচ্ছে, তাই একে বলা হচ্ছে পদ্ধতিগত শিখন। যেমন সাইকেল চালানো শেখা বা গণিতের কোনো একটা সমাধান করা, কোনো একটা স্টেপ জাম্প করা, এগুলো সব কিন্তু এই পদ্ধতিগত শিখনের এক্সাম্পল। এবার দেখো সামান্যীকরণ শিখন কি না, ব্যক্তির যখন কোনো বিষয়গত ধারণার বৈশিষ্ট্যের ভিত্তিতে একটি সাধারণ সিদ্ধান্তে পৌঁছনের মাধ্যমে যে শিখন হয়ে থাকে তাকেই বলা হয় সামান্যীকরণ বা জেনারেলাইজেশন লার্নিং। যেমন কোনো শিশুকে দেখা গেল শিক্ষক পাখি ধারণা শেখানোর সময় সে পাখির বিভিন্ন বৈশিষ্ট্য তাকে বুঝিয়ে বলল, এবং তারপর তাকে বলা হলো যে বলো তো আকাশে যেটা উঠছে ওটা পাখি না ওটা এরোপ্লেন। তখন কিন্তু সে সহজেই পাখির যে বৈশিষ্ট্যগুলো সে জানে, তাহলে কিন্তু সে বলতে পারবে যে এটা পাখি না এটা এরোপ্লেন। তাহলে সে কখন পারছে, যখন সে তার প্রত্যেকটা যে বৈশিষ্ট্য পাখির সেই বৈশিষ্ট্যগুলো জানে, প্লাস সে এরোপ্লেনের কী কী বৈশিষ্ট্য
হয় সেগুলোও সে জানতে পারে, এবং দুটোর মধ্যে কি মিল রয়েছে সে যখন বুঝতে পারবে তখনই কিন্তু সে কী করতে পারবে না, আইডেন্টিফাই করতে পারবে। তাহলে এই সামান্যীকরণের শিখন বা জেনারেলাইজেশন লার্নিং এটা কিন্তু শিখনের খুব গুরুত্বপূর্ণ একটা স্টেপ। এখান থেকে একটা তোমাদের বিষয় বলে রাখি যে এই শিখন চ্যাপ্টারে তোমাদের প্যাভলভ এবং স্কিনারের যে লার্নিং প্রসেস দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো, পরীক্ষায় তোমাদের অনেক সময় পরীক্ষায় চলে আসে যে প্যাভলভের থিওরি থেকে তো সিটেটের অনেক প্রশ্ন আসে, এবং তার পাশাপাশি স্কিনার বলো বা এখানে আমরা দেখি যে ইসের প্রশ্ন খুব আসে, ব্রুনারের, হ্যাঁ, ব্রুনারের থিওরি আসে, গার্নারের থিওরি চলে আসে, তারপর ধরো থর্নডাইকের চলে আসে, কোহলবার্গের যে থিওরিগুলো রয়েছে, হ্যাঁ, গেস্টালবাদীদের যে তত্ত্বগুলো, কফকা, হ্যাঁ, এদের যে থিওরিগুলো রয়েছে এগুলো দিয়েও কিন্তু তোমাদের প্রশ্ন আসে। তাই আমি আস্তে আস্তে টপিকগুলোতে ঢুকবো, তোমরা মনোযোগ দিয়ে দেখবে, স্কিপ করলে কিন্তু তোমরা বিষয়গুলো বুঝতে পারবে না। তাই বলছি যে দেখো, এখানে প্যাভলভের থিওরিটা কি দেখেছিলাম না, প্যাভলভের থিওরিতেও কিন্তু আমরা এখানে দেখেছি যে ঘণ্টার ধ্বনির সাথে কুকুরের লালাক্ষরণ, এবং তারপর একটা সময় যখন ঘণ্টা বাজলো কিন্তু খাবার এলো না, দেখা গেল কুকুরের ততক্ষণও লালা ঝরছে, কিন্তু এটা যখন ডেইলি হচ্ছে তখন একটা সময় কিন্তু ঘণ্টা বাজালেও কুকুরের আর লালাক্ষরণ হচ্ছে না। তাহলে এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু কি না, প্যাভলভের যে থিওরি, এই অনুবর্তন বা কন্ডিশনিং থিওরি এর উপর নির্ভর করে। তাই প্যাভলভ এই পরীক্ষাটা করেছিলেন মূলত কুকুরের এই ধ্বনির আচরণকে পরীক্ষা করার জন্য, এবং এটিকেই প্যাভলভ বলেছেন সামান্যীকরণ বা জেনারেলাইজেশন লার্নিং। স্কিনারও কিন্তু একই রকমভাবে অনুবর্তনকে ব্যাখ্যা করেছেন, এবং এইখানে দেখব দুজন দার্শনিক তারা দুটো আলাদা আলাদা প্রাণীর ওপর তারা কিন্তু তাদের পরীক্ষা করেছেন। দেখো, প্যাভলভ কুকুরকে নিয়ে করেছিলেন, আর স্কিনার মূলত ইঁদুরকে নিয়ে করেছিলেন, এবং স্কিনার তার অনুবর্তনে তিনি দেখিয়েছেন যে কিভাবে যে একটি ইঁদুর, তাকে যখন খাঁচার মধ্যে বন্দি করা হলো এবং সে কিভাবে খাঁচাটাকে করে সে ঠিক বেরিয়ে আসছে। এইভাবে আমরা দেখতে পাই যে দুজন দার্শনিকই কিন্তু তার শিখনের তত্ত্বকে তারা বিভিন্নভাবে প্রেজেন্ট করেছেন, এবং নীতি এবং সূত্রের যে শিখন সেখানেও আমরা দেখব যে তিনি মূলত নীতি এবং সূত্রের শিখনকেও কিন্তু বিভিন্ন আসপেক্টে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখেছেন, এবং গ্যাগনি তিনি শিখনের 8টি ধরনের কথা তিনি বলেছিলেন। তাদের মধ্যে একটি হলো নীতির শিখন বা লার্নিং অফ প্রিন্সিপালস, এবং 2 বা তার বেশি ধারণা বা উপাদানের মধ্যে যখন সম্পর্ক স্থাপন করা হয়, 2 বা তার বেশি কোনো উপাদান বা ধারণার মধ্যে যখন সম্পর্ক নির্ধারণ করা হয় তখন তাকে বলা হয় কি না, নীতি বা সূত্র। এই নীতি বা সূত্রের শিখন নির্ভর করে ধারণা কতটা ভালোভাবে গঠন বা শিখন হয়েছে তার উপর। যেমন আমরা যখন ব্যাকরণের কোনো নীতি বা অঙ্কের কোনো সূত্র বা বিজ্ঞানের কোনো নিয়মাবলী প্রভৃতি যখন আমরা শিখতে সক্ষম হই, তখন আমরা প্রাত্যহিক জীবনে এই নীতিগুলোর বা সূত্রের কিছু বিশেষ প্রয়োজন বোধ করি। আবার যখন আমাদের সূর্য, পৃথিবী, চাঁদ ইত্যাদি ধারণা সম্পর্কে স্পষ্ট হয়, তখনও আমরা কিন্তু বুঝতে পারি কোন নিয়মে সকাল বা রাত্রি হচ্ছে। তাহলে এই যে বিষয়টা, এটা কিন্তু পুরোটাই নিয়ম বা নীতি বা তার সূত্রের ধারণার উপর ডিপেন্ড করে। তাহলে আমরা দেখলাম শিখনের কি টাইপস রয়েছে। এবার যেটা নিয়ে আমি তোমাদের বলছিলাম আলোচনা করব, সেটা একটুখানি বলে পরের ভিডিওতে আমি এই বিষয়ে ডিটেলসে আলোচনা করব। তার জন্য অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা পাশে থেকো, তাহলে সিটেটের আমি যে বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি তোমরা কিন্তু বুঝতে পারবে। দেখো, আমি পরে বলেছি তোমাদের স্মৃতি বিষয়টা নিয়ে একটু আলোচনা করব, এবং পরের দিন পরের ভিডিওতে স্মৃতি বিষয়টি আরও খুব গুরুত্ব দিয়ে বলবো, এবং ডিটেলসে আলোচনা করব।
তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের কোন চ্যানেলের মধ্যে কোন ভিডিওটি বেশি ভালো লাগছে সেটা কিন্তু কমেন্টে জানাবে। দেখো, স্মৃতি বা এই স্মৃতি বিষয়টা, প্রথমত আমরা স্মৃতি মানেই মেমোরি বিষয়টাকে বুঝি, তাই না? বলে না ওর মেমোরি পাওয়ার খুব ভালো, অর্থাৎ ওর মনে রাখার যে ক্ষমতা সেটা খুব বেশি। কিন্তু এই স্মৃতি বিষয়টার সাথে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, বলো তো সেটা কি? সেটা হচ্ছে এই যে ভুলে যাওয়া। কারণ মানুষ যদি না ভুলে যেত তাহলে কিন্তু সে কোনো কিছুই ব্রেনে ধরে রাখতে পারতো না। কারণ ভুলে না গেলে তার কোনো কিছু স্টোরও হবে না নতুন করে। তাহলে এই মেমোরির মধ্যে কিন্তু ঠিক আমরা যেমন কম্পিউটার বলো বা ক্যামেরা বলো, ফোন বলো, সব কিছুতে যেমন নতুন কিছু যেমন অ্যাড করি, তেমনি পুরাতন অনেক কিছু কী করি, সেই ক্যামেরা, ফোন বা সেই কম্পিউটার থেকে কিছু আমরা ডিলিট করে দিই, মুছে দিই। সেরকম আমাদের মেমোরিতেও এরকম কিছু স্টেজ রয়েছে, কিছু ধাপ রয়েছে, যেখানে আমরা পুরনো জিনিসগুলোকে কী করি না আমরা মুছে ফেলি এবং নতুন কিছু বিষয়কে আমরা অ্যাড করি। এবার এর মধ্যে পার্থক্য রয়েছে, কারণ কম্পিউটার, টিভি বা তুমি ক্যামেরা যাই বলো, এগুলো আমরা পরিচালনা করছি, তাই না? কিন্তু মেমোরি বিষয়টা, আমাদের মেমোরি যখন বলছি, তখন সেখানে হচ্ছে আমরা যে বিষয়টার সঙ্গে বেশি মনোযোগ দিচ্ছি, যে বিষয়টা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়, সেই বিষয়টা আমাদের স্মৃতি দীর্ঘদিন মনে রাখে। আর যে বিষয়টাকে আমরা কম গুরুত্ব দিই সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের মেমোরি কী করে মুছে ফেলে বা মেমোরি ধরে রাখে না। তাহলে দেখো, স্মৃতি বিষয়টা কিসের উপর ডিপেন্ড করছে? গুরুত্ব দেওয়ার উপর, ইম্পর্টেন্সের উপর ডিপেন্ড করে। যেমন দেখো, আমরা কি সারা দিনে যা ঘটছে পুঙ্খানুপুঙ্খভাবে সব আমাদের ব্রেন ধরে রাখতে পারে? পারে না। আমরা সব কথা কি রোজ বলছি, আমরা কি 1 মাস পরে বা 10 দিন পরে সে কথা প্রত্যেকটা বলতে পারবো? পারবো না। কারণ কি? আমাদের মেমোরি সমস্ত বিষয়কে সমানভাবে প্রায়োরিটি দেয় না। তাহলে এইটাই হচ্ছে কি, এই প্রায়োরিটি দেওয়ার উপরেই আমাদের স্মৃতিটা কিন্তু ডিপেন্ড করছে। দেখো, এই স্মৃতি বিষয়টা বিভিন্ন দার্শনিক বিভিন্নভাবে বলছেন। কেউ কেউ বলছেন যে স্মৃতি হলো এক ধরনের মানসিক ক্ষমতা, যা পূর্বে দেখা বা জানা বিষয় বা কোনো অভিজ্ঞতাকে পুনরুত্থানের করতে পারে, অর্থাৎ পুনরুত্থানের মাধ্যমে করতে পারে। পুনরুত্থান করা মানে সেটাকে রিপ্রোডাকশন করতে পারে। এবার বিভিন্ন মনোবিদ, হ্যাঁ, যারা মানুষের মন নিয়ে চর্চা করেন, তারা মনে করেন স্মৃতি হলো কিছু তথ্য বা কিছু সংকেত যুক্তকরণ, অর্থাৎ এখানেই চলে আসছে ইনকোডিং এবং কিছু ডিকোডিংয়ের বিষয়, কিছু সংরক্ষণ, স্টোরিংয়ের ব্যাপার, কিছু রিকল করার, কিছুকে মানে পুনরায় মনে করা, তারপর কিছুকে রিমেম্বারিং করা, মনে স্মরণ করা, এগুলো সবই কিন্তু এই স্মৃতি বিষয়ের সাথে যুক্ত। আরেকটা যেটা না করলে হয়ই না, সেটা হচ্ছে রিট্রিভাল করা, মানে কোনো কিছু পুনরুদ্রেক করার যে প্রক্রিয়া। এইগুলো কিন্তু সবই স্মৃতি বা মেমোরির সাথে যুক্ত। তাই আজকের এই ভিডিওটি সিটেটের এক্সামের জন্য যেমন গুরুত্বপূর্ণ, সিটেটের পরীক্ষার্থীদের বলবো এই টপিকটি তোমরা অবশ্যই দেখো। তাহলে বাংলায় কিন্তু তোমরা এই শিখন এবং স্মৃতির আমি খানিক যেটুক পড়ালাম তোমাদের, সেইটা সম্পর্কে একটু হলেও, যারা বাংলার থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে এক্সাম দিচ্ছ, আশা করি তোমাদের জন্য খুব ভালো হবে। আর আরেকটা বিষয়, যারা ধরো বিএড বা এমএডের স্টুডেন্ট রয়েছো বা এডুকেশন নিয়ে গ্র্যাজুয়েশন মাস্টার্স পড়ছো, তাদের জন্য কিন্তু আমার এই টপিকটি খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমাদের বলবো, আমার এই চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর কমেন্টে জানাবে তোমাদের এই টপিকটি কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই প্রিয় বন্ধুকে এবং তোমার আপনজনকে শেয়ার করতে একদম ভুলবে না। আমি পরের দিন এই স্মৃতি বিষয়টি নিয়ে অন্য একটি সময়ে আলোচনা করব এবং তার সাথে আরও অন্যান্য টপিক নিয়েও আলোচনা করব। আজকে এই পর্যন্ত, পরের দিন আবার দেখা হবে।